বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের পর নতুন সরকার কিন্তু এসেই একটা বড় পরীক্ষার মুখে পড়েছে। আর এই পরীক্ষার শুরুটা হয়েছে খুবই বিস্ফোরক একটা প্রশ্ন দিয়ে। একজন নতুন মন্ত্রীর একটা মন্তব্য, আর তাতেই রাজনৈতিক তহবিল সংগ্রহ নিয়ে শুরু হয়ে গেছে তুমুল বিতর্ক। প্রশ্নটা এখন পুরো জাতির সামনে, কোনটা স্বেচ্ছায় দেওয়া চাঁদা আর কোনটা জোর করে আদায় করা টাকা? সীমারেখাটা আসলে কোথায়? এই পুরো বিতর্কের কেন্দ্রে আছে একটাই শব্দ, চাঁদাবাজি। দেখুন, এটা কিন্তু শুধু একটা শব্দ না, এটা এমন একটা সিস্টেম যেটা বাংলাদেশের রাজনীতিতে একেবারে গেড়ে বসে আছে। আর জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান প্রতিশ্রুতিই ছিল এই চাঁদাবাজি নির্মূল করা। তো এই বিতর্কটা ঠিক কিভাবে শুরু হলো? আসলে একজন মন্ত্রী চাঁদাবাজি সংজ্ঞাটা কি যেন একটু অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলেন, আর তাতেই দুটো একেবারে ভিন্ন মতামত তৈরি হয়ে গেল, যা নিয়ে এখন পুরো দেশ বিভক্ত। এখানেই আসলে বিতর্কের মূল জায়গাটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে সরকার বলছে এটা একটা সাধারণ ভুল বোঝাবুঝি, সংগঠনের জন্য টাকা তোলা তো দরকারি আর বৈধ। অন্যদিকে বিরোধীরা বলছে এটা খুবই বিপজ্জনক একটা সাফাই, এর মাধ্যমে তো অবৈধ অর্থ আদায় আর রাজনৈতিক দুর্নীতিকেই বৈধতা দেওয়া হচ্ছে। সমালোচকরা নাকি কথা ঘুরিয়ে কেলেঙ্কারি বানাচ্ছে, এটা সরকারের দাবি। আর বিরোধীদের ভাষ্য, এই মন্তব্যটা অপরাধমূলক কাজকে একরকম সবুজ সংকেত দিয়ে দিল। যেমন ধরুন, সরকারের পক্ষ থেকে বিএনপি প্রতিনিধি শেখ ওয়াহিদুজ্জামান দীপু কি বলছেন। তার যুক্তি হল, একটা চাঁদা, একটা ডোনেশন যদি সব এক পাল্লায় ওজন, তাহলে একটি কথাকে নানাবিধভাবে ব্যাখ্যা করে মানুষের কান ভারী করে দেওয়া যায়। অনৈতিক কোনো সুবিধা গ্রহণ করার জন্য যদি কোনো লেনদেন হয়, সেটা অপরাধ। মানে তার মতে এখানে একটা স্পষ্ট নৈতিক এবং আইনি লাইন আছে, যা মন্ত্রীর কথায় পার করা হয়নি। কিন্তু এর ঠিক উল্টো চিত্রটাও তো দেখতে হবে। এনসিপির আব্দুল্লাহ আল আমিনের মতো সমালোচকরা একদম বাস্তবতার দিকটা তুলে ধরছেন। তিনি বলছেন, আমরা শুরুই করেছি ক্যাম্পেইন চাঁদাবাজির বিরুদ্ধে। এই কথা দিয়ে উনি আরও চাঁদাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। আজকে লেগুনা চালককে চাঁদার জন্য পিটায় হত্যা করা হলো, ওটা তো আর সাবস্ক্রিপশন ফি হইতে পারে না। তার কথা একদম পরিষ্কার, যখন চাঁদাবাজির জন্য মানুষের জীবন চলে যাচ্ছে, তখন এই ধরনের বক্তব্য মেনে নেওয়া যায় না। তাহলে কি লড়াইটা শুধুই টাকা পয়সা নিয়ে, নাকি এর পিছনে আরও গভীর কিছু আছে? আসলে টাকা নিয়ে এই যে কথার যুদ্ধ, এটা কিন্তু বিপ্লবের মূল চেতনা নিয়ে একটা বড় লড়াইয়ের দিকে ইঙ্গিত দিচ্ছে। হ্যাঁ, এই বিতর্কের একেবারে মূলে রয়েছে জুলাই সনদে দেয়া একটা প্রতিশ্রুতি। এই সনদটা কিন্তু শুধু একটা কাগজ ছিল না, এটা ছিল একেবারে আমূল পরিবর্তনের একটা অঙ্গীকার। আর এটাই ছিল সে গণ অভ্যুত্থানের মূল চালিকা শক্তি। এই টানাপোড়েনটা প্রথম দিনই একেবারে স্পষ্ট হয়ে গেল। কোথায়? নতুন সংসদের ভেতরে, সংসদ সদস্যদের শপথ গ্রহণকে কেন্দ্র করে। এখানেই নতুন সরকার আর তাদের সমালোচকদের মধ্যেকার মূল পার্থক্যটা ফুটে ওঠে। দেখুন, বিএনপি সরকারের অবস্থান হল, শপথ নিতে হবে দেশের যে সংবিধান আছে ঠিক সেই অনুযায়ী, এক চুলো এদিক ওদিক করা যাবে না। কারণ সংবিধান সংস্কার পরিষদ বলে কোনো কিছুর আইনি অস্তিত্ব সংবিধানে নেই। সংস্কার যা হওয়ার তার সংসদেই নিয়ম মেনে হবে। অন্যদিকে সমালোচকরা বলছেন, একটা বিপ্লবের চেতনাকে তো আর পুরনো আইনের বেড়াজালে বেঁধে রাখা যায় না। সংস্কারের শপথ না নেওয়া মানে হলো যে অভ্যুত্থান তাদের ক্ষমতা এনেছে, তার মূল দাবিটাকে অস্বীকার করা। তাদের মতে এটা আইনি অজুহাত দেখিয়ে আসল পরিবর্তনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা। আর এই শপথ না নেওয়ার বিষয়টা যারা অভ্যুত্থানকে সমর্থন করেছিলেন, তাদের মনে গভীর দাগ কেটেছে। রাজনীতিবিদ তাজবিনের কথাতেই সেটা স্পষ্ট। তিনি বলছেন, যারা 12 তারিখে তাদেরকে ভোট দিয়েছে, 13 তারিখ তারা লিখছে যে এরা কি আমাদেরকে ঠকালো, এরা কি আমাদের সাথে প্রতারণা করল। তারা এই জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সরে আসছে। মানে তার মতে এটা ছিল একটা সরাসরি বিশ্বাসঘাতকতা। আর এই যে মৌলিক একটা বিষয়ে মতের অমিল, এর ফলে দেশের রাজনৈতিক মানচিত্রটাই এখন বদলে যাচ্ছে। তৈরি হচ্ছে নতুন নতুন জোট, যার কিছু কিছু বেশ অস্বস্তিকর বটে। যেমন বিরোধী দলগুলো, মানে এনসিপি বা জামাতে ইসলামীর মতো দলগুলো মিলে একটা জোট করেছে। তাদের লক্ষ্য একটাই, আব্দুল্লাহ আল আমিনের কথায় এটা একটা নির্বাচনী জোট, আদর্শিক জোট না। সংস্কারের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, অর্থাৎ সরকারকে প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য করাই তাদের মূল উদ্দেশ্য। কিন্তু সবাই কি এই সরকার আর বিরোধী এই দুই ভাগে বিভক্ত? না,
এর বাইরেও একটা তৃতীয় দৃষ্টিভঙ্গি উঠে আসছে, এমন একটা কণ্ঠ যা সরকার এবং বিরোধী দুই পক্ষকেই প্রশ্নবিদ্ধ করছে। এই যেমন তাজমিন, তিনি যুক্তি দিচ্ছেন, আমি কোনোভাবেই বিএনপির রাজনীতি বেছে নিতে পারবো না এবং 11 দলীয় জোটে আমার জন্য কিচ্ছু নেই। একটা তৃতীয় শক্তি প্রয়োজন, কারণ আমাদের আসলে আর কোনো অপশন নেই। তার মতে বড় দুটো জোটই বিপ্লবের আদর্শকে পূরণ করতে পারছে না, তাই একটা নতুন বিকল্প দরকার। তো এই তৃতীয় দৃষ্টিকোণ থেকে জোটগুলোর সমালোচনাটা ঠিক কি? প্রথমত, বিএনপি সরকারকে দেখা হচ্ছে পুরনো ব্যবস্থার রক্ষক হিসাবে। তাদের কাঁধে অতীতের দুর্নীতির বোঝা তো আছেই, এখন আবার সংস্কার বিমুখ বলেও মনে হচ্ছে। আর দ্বিতীয়ত, যে 11 দলীয় জোট, তাদের আন্দোলনকে দেখা হচ্ছে কেবল বিএনপি বিরোধী একটা আন্দোলন হিসেবে। জুলাই অভ্যুত্থানের যে একটা বৃহত্তর ইতিবাচক আকাঙ্ক্ষা ছিল, সেটার প্রতিফলন নাকি এই জোটের নেই। এই সব মিলিয়ে বাংলাদেশ এখন একটা খুবই জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে, আর এমন একটা প্রশ্নের মুখোমুখি যা ইতিহাসের প্রায় সব বিপ্লবকেই মোকাবেলা করতে হয়েছে। প্রশ্নটা হলো, একটা বিপ্লবের যে প্রচণ্ড শক্তি, তা কি রাজনীতির বাস্তবতার ঘষা খেতে খেতে টিকে থাকতে পারে? যে অপ্রতিরোধ্য শক্তি একটা পুরনো শাসনকে ভেঙে দিয়েছিল, তাকেই এখন একটা নতুন দেশ গড়ার জটিল আর ক্লান্তিকর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে আমরা পুরো আলোচনায় যা দেখলাম, তাতে 3টি মূল বিরোধের জায়গা তৈরি হয়েছে। 1. দুর্নীতির সংজ্ঞা কি? এটা কি অপরাধ নাকি রাজনীতির একটা অংশ? 2. সংস্কারের পথ কোনটা হবে, আইনি প্রক্রিয়া নাকি বিপ্লবী চেতনা? আর 3. ক্ষমতার সমীকরণটা কেমন হবে? দেশ কি দুটো বিরোধী শিবিরে ভাগ হয়ে যাবে নাকি একটা নতুন বিকল্পের জন্ম হবে? এই 3টি বিষয়ে কিন্তু দেশের ভবিষ্যৎ পথ ঠিক করে দেবে। বাংলাদেশের জন্য সামনের পথটা হয়তো স্পষ্ট, কিন্তু গন্তব্যটা এখনও অজানা। শেষ প্রশ্নটা এটাই, পরিবর্তনের যে তীব্র আকাঙ্ক্ষা, তা কি একটা নতুন ভবিষ্যৎ গড়তে পারবে নাকি রাজনীতির জটিল খেলার মধ্যে হারিয়ে যাবে? আসলে এই সংগ্রামটা শুধু কোনো নীতি বা নেতাকে নিয়ে নয়, সংগ্রামটা হলো একটা নতুন ভোরের প্রতিশ্রুতিকে সত্যি সত্যি একটা নতুন দিনের বাস্তবে পরিণত করা যায় কিনা তার।